শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বোর্ডে কয়েকটি কোশ্চেন দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। তো আজকের আলোচ্য বিষয় তোমরা একটু দেখো। আমি 3টা প্রশ্ন লিখেছি। 1 নম্বর লিখেছি রিডক্স বিক্রিয়া বলতে কি বুঝো। তোমরা একটু উঠিয়ে নাও, এগুলার উপরে আজকে আমরা আলোচনা করব। এবং গত ক্লাসের যে তথ্যগুলা বা কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম সেগুলোও তোমাদের মনে করতে হবে, এবং সেগুলোর আলোকেও আমরা আজকের এই বিক্রিয়াগুলি ব্যাখ্যা করব এবং প্রমাণ করব কোন বিক্রিয়াটি হচ্ছে রেডক্স বিক্রিয়া আর কোনটি নন রেডক্স বিক্রিয়া। তো তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্ন লিখেছি রিডক্স বিক্রিয়া বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্ন লিখেছি নন রেডক্স বিক্রিয়া বলতে কি বুঝো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে বিক্রিয়ার মাধ্যমে রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া প্রদর্শন করা বা প্রমাণ করা যে রেডক্স বা নন রেডক্স বিক্রিয়া, কারণ সহ আমরা দেখাবো কোনটি রেডক্স বিক্রিয়া কোনটি নন রেডক্স বিক্রিয়া। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমি মুছে নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা এই 3টি বিষয়ের উপরে আজকে বিস্তারিত আলোচনা করব। রেডক্স বিক্রিয়া তোমরা একটু মনে করে দেখো, গত ক্লাসে আমি বলেছিলাম যে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 রেডক্স বিক্রিয়া, নাম্বার 2 নন রেডক্স বিক্রিয়া। আমি এটাও বলেছিলাম রেডক্স বিক্রিয়া কাকে বলে। এক কথায় তোমরা বলবে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে রেডক্স বিক্রিয়া গঠিত হবে। এবং একটি বিক্রিয়ার সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা তৈরি করবে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এই বিক্রিয়াটির দিকে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো। বিক্রিয়কে আমি দিয়েছি জিঙ্ক পরমাণু কপার সালফেটের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করেছে জিঙ্ক সালফেট এবং কপার। এক্ষেত্রে এই বিক্রিয়াটি লক্ষ্য করলে তোমরা দেখবে জিঙ্ক পরমাণুটি কপার সালফেটের কপারকে সরিয়ে ওই জায়গায় জিঙ্ক বসে নতুন একটি যৌগ জিঙ্ক সালফেট তৈরি করেছে। তো এই বিক্রিয়াটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াও বলি। বিক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটি কিন্তু একদিকে প্রতিস্থাপন বিক্রিয়া, অন্যদিকে এটি একটি রিডক্স বিক্রিয়া, এবং এই বিষয়গুলাই আমরা এখন এই বিক্রিয়ার সাহায্যে দেখাবো। তাহলে আমরা মূলত রিডক্স বিক্রিয়ার কথাই বলি, প্রমাণটা করি, তারপরে আমরা প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, বিক্রিয়কে জিঙ্ক এবং উৎপাদে জিঙ্ক সালফেট হয়েছে। তাহলে মুক্ত অবস্থায় সকল পরমাণুর জারণ সংখ্যা 0, এটা মনে রাখতে হবে। মুক্ত অবস্থা বলতে একটি মৌল যখন অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, এককভাবে মৌলটি থাকে, তখন ওই মৌলটির যোজনী বা জারণ সংখ্যা আমরা 0 ধরি। অন্যদিকে ডান দিকে তোমরা একটু লক্ষ্য করো, উৎপন্ন জিঙ্ক সালফেট লবণটিতে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 2+। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, এবং এইটা এইভাবে আমরা লিখলাম, এর কারণটা কি একটু লক্ষ্য করো। বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা 2। আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট। তাহলে যখন কোনো একটি বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি জারণ প্রক্রিয়া। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু লক্ষ্য করো। জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটের দিকে আমি তীর চিহ্ন ব্যবহার করে মাঝখানে জারণ লিখেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে জিঙ্ক পরমাণুটি 2টি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। তো আমরা বলেছিলাম যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয় তাকে জারণ বিক্রিয়া বলে, অন্যদিকে এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়াও বলি। তাহলে জিঙ্ক পরমাণুটি 2টি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, তাহলে এখানে বিক্রিয়াটির জারণ ঘটেছে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু রেডক্স বিক্রিয়া দেখাচ্ছি, আর রেডক্স মানেই হচ্ছে রিডাকশন এন্ড অক্সিডেশন, অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে ঘটবে। তাহলে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে দেখলাম যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটে
জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর জারণ সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলি এখানে ইলেকট্রন দান করেছে, অর্থাৎ জারণ ঘটেছে। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় বলি, জারণ সংখ্যার কথা বলছি, হয়তো আমরা জারণ সংখ্যার বিষয়টা এখন আলোচনা করিনি, এটার পরেই আমি তোমাদেরকে একটু দেখাবো জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, বা একটা যৌগের মধ্যে একটা অজানা মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই বিক্রিয়াতে আমরা কি শিখলাম? জিঙ্ক দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ জিঙ্ক মৌলটির জারণ ঘটেছে। অন্যদিকে তোমরা একটু লক্ষ্য করো কপার সালফেটটা কপারে পরিণত হয়েছে। আমরা এইভাবে লিখতে পারি, কপার সালফেটটা কপারে পরিণত হয়েছে। তাহলে কপারের জারণ সংখ্যা এখানে +2, আর মুক্ত অবস্থায় আমরা একটু আগে বলেছিলাম সকল পরমাণুর জারণ সংখ্যা 0। তাহলে কপার 2+ আর 2+ হওয়ার কারণ কি? আমরা জানি সালফেট একটি যৌগমূলক, এর জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এখানে কপার 2+ কপার ধাতুতে পরিণত হয়েছে, এক্ষেত্রে জারণ সংখ্যা +2 থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে। মনে রাখবা শিক্ষার্থীরা, যখন কোনো একটি মৌল বা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি বিজারণ প্রক্রিয়া। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটেছে সেই বিক্রিয়াটিকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে একটু লক্ষ্য করে শিক্ষার্থীরা, এই বিক্রিয়াটিতে আমরা জারণ এবং বিজারণ একই সাথে দেখেছি হয়েছে, অর্থাৎ জিঙ্ক পরমাণুটি দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, আর কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। তাহলে জারণ বিজারণ এই বিক্রিয়াটিতে ঘটেছে। আমরা এখন এই বিক্রিয়া দুটাকে আলাদা করে দেখাই। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া আমরা কিভাবে লিখব? জিঙ্ক মৌলটি দুটি ইলেকট্রন দান করেছে, আমরা লিখব জিঙ্ক 2+, দুটি ইলেকট্রন দান করেছে, এই জন্য আমরা 2+ লিখেছি ডান দিকে। তবে আমরা এইভাবে লিখতে পারতাম, বা জিঙ্ক দুটি দান করেছে, ইলেকট্রন দান করে জিঙ্ক 2+, আমরা এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। জিঙ্ক ধাতুটি দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটিতে জারণ ঘটেছে। বিপরীতভাবে আমরা লিখতে পারি বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, আর জারণ মানে ইলেকট্রন দান। এই কথাটা অবশ্যই মনে রাখবে, কোনোভাবেই উল্টাপাল্টা কিন্তু বলা যাবে না। দান করলে জারণ এটাই বলতে হবে, দান করলে বিজারণ বলা যাবে না, তাহলে পুরো প্রক্রিয়াটাই ভুল হবে এবং তোমাকে কোনোভাবেই নাম্বার দেওয়া যাবে না। সেই জন্য তোমরা মনে রাখবে, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয় তাকে জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া বলা হয়, আর যে অর্ধ বিক্রিয়ায় কোনো একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা দেখি, এই বিক্রিয়ায় কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করলে আমরা ডান দিকে যোগ দিব, দান করলে আমরা ডান দিকে যোগ দিব, অথবা বামে মাইনাস দিয়ে লিখবো, আর গ্রহণ করলে আমরা বামে যোগ চিহ্ন দিয়ে লিখবো, এবং জারণ সংখ্যা হ্রাস পেয়ে 0 হয়েছে। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো একটা বিষয়, তোমরা হয়তো ভাবছো যে সালফেট মূলকটি কোথায় গেল বা কি অবস্থা। কপার সালফেটে একটি সালফেট আছে যার জারণ সংখ্যা -2, অথবা জিঙ্ক সালফেটেও সালফেট আছে যার জারণ সংখ্যা আমরা লিখেছি 2-। তাহলে যদি কোনো বিক্রিয়ায় কোনো একটি পদার্থের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, তাহলে সেই ক্ষেত্রে ওই মূলকটি অথবা পদার্থটি কখনোই জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। মনে রাখতে হবে, যদি কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়নের বা যৌগমূলকের জারণ সংখ্যার পরিবর্তন হয়, তাহলেই ওই পদার্থটি রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ হিসাবে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখছি বিক্রিয়কে সালফেটের জারণ সংখ্যা 2-, উৎপাদেও সালফেটের জারণ সংখ্যা 2-। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে এই মূলকটির মধ্যে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি, তাই এই মূলকটিকে আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ করাইনি। তবে এটির একটি বিশেষ নাম আছে, এই আয়নটির নাম হচ্ছে দর্শক আয়ন। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, সালফেট মূলকটির নাম হচ্ছে দর্শক আয়ন। দর্শক আয়ন এই জন্যই বলা হচ্ছে, এই আয়নটি বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র উপস্থিত থেকে যৌগটা তৈরি করতে সাহায্য করেছে, কিন্তু ইলেকট্রন আদান প্রদানে কোনো ভূমিকা রাখেনি, তাই এই আয়নটাকে বলা হয় দর্শক আয়ন।
তাহলে লক্ষ্য করো, এই বিক্রিয়াটিতে আমরা রেডক্স বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে আমরা শিখেছি, যে অর্ধ বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয় তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। অন্যদিকে যে অর্ধ বিক্রিয়ায় কোনো একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। তাহলে আমরা যদি বিক্রিয়াটিকে উদ্দীপক হিসাবে ধরি, তাহলে আমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো কি লিখতে পারি, জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন দান করেছে, দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। অন্যদিকে বিজারণ অর্ধ বিক্রিয়ায় কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এখন এই বিক্রিয়াটিকে আমরা যদি যোগ করি, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো এটাই হচ্ছে রেডক্স বিক্রিয়া। অর্থাৎ এদের যোগফলটা কি হয় আমরা দেখি, দুইটা ইলেকট্রন ক্যান্সেল হয়ে যায় ইলেকট্রন আদান প্রদানের কারণে। যোগ করলে বামে আমরা পাচ্ছি জিঙ্ক প্লাস কপার আয়ন, প্রোডাক্ট আমরা কি পাবো, জিঙ্ক 2+ যোগ কপার আয়ন। তাহলে এই বিক্রিয়াটিতে আমরা লক্ষ্য করলাম যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটেছে, অর্থাৎ একটি পদার্থ ইলেকট্রন দান করে জারণ অর্ধ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং অন্য একটি পদার্থ দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ অর্ধ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই দুটি বিক্রিয়াকে একসাথে যোগ করলে আমরা যে বিক্রিয়াটা পাই সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, বা সংক্ষেপে আমরা এটাকে রেডক্স বিক্রিয়াও বলি। তাহলে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের যে বিক্রিয়াটা দেখেছি সেই বিক্রিয়ায় সালফেট মূলক ছিল বিক্রিয়ক এবং উৎপাদে, এবং এই সালফেট মূলককে আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা দর্শক আয়ন, যে আয়নটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি কিন্তু যৌগ গঠন করার জন্য সে জিঙ্ক বা কপারের সাথে যুক্ত হয়েছে। তাহলে সবশেষে আমরা আবার উদ্দীপকের যে সালফেট মূলক বা দর্শক আয়ন আছে সেটা আমরা আবার লিখব। কিভাবে লিখব, বা আমরা লিখব জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টি, জিঙ্ক দুটি ইলেকট্রন দান করেছে, আমি আবার বলছি, সেই জন্য এটাকে আমরা বলবো জিঙ্ক ধাতু ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, তাই এটি জারণ অর্ধ বিক্রিয়া। অর্থাৎ যে অর্ধ বিক্রিয়ায় কোন একটি মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, আর যে অর্ধ বিক্রিয়ায় কোন একটি মৌল বা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায় তাকে আমরা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। তারপর যোগ করব দুটি বিক্রিয়াকে, যোগ করার পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। আর রেডক্স বিক্রিয়ার মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি এই বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ একই সাথে ঘটেছে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা বাসায় এগুলা করবে এবং বারবার করতে হবে, না হয় কিন্তু আয়নগুলি কার যোজনী কত সেগুলি সঠিকভাবে লিখতে পারবে না, এবং ভুল হলে কোনো অবস্থাতেই কিন্তু নাম্বার পাওয়ার সুযোগ নাই, কারণ এক্ষেত্রে আমরা বিক্রিয়া এবং আয়ন ব্যবহার করেছি, গাণিতিক বিষয় সবটাই। তো সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে বাসায় যাতে বারবার করতে পারো, সেইভাবে বারবার করবে। আমি আরেকটা করে এই রেডক্স বিক্রিয়াটা শেষ করছি, তোমরা একটু লক্ষ্য করো। আমরা আরেকটা বিক্রিয়া লিখি, দুই নাম্বার বিক্রিয়াটা তোমরা একটু লক্ষ্য করো, খাতায় লিখে রাখো, ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড। হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে, এর মধ্যে এটাও ছিল, তো আমি তবু করে দিচ্ছি, হয়তো তোমাদের কারো কারো সমস্যা থাকতে পারে। এটা ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিক্রিয়াটি হচ্ছে বিক্রিয়কে আমরা ফেরিক ক্লোরাইড স্টেনাস ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড তৈরি করেছে। তো এই ক্ষেত্রে আমরা যোজনীর প্রয়োগটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এই যে আমি প্রথমে বলেছি ফেরিক, পরে বলেছি ফেরাস, আবার বাম পাশের স্টেনাস আবার বলেছি স্টেনাস ক্লোরাইড, ডানে আবার বলেছি স্টেনিক ক্লোরাইড। তাহলে আস আর ইকের যে বিষয়টা সেটা তোমরা নিচের ক্লাসে পড়েছো, তবু আমি আবার বলে দিচ্ছি, যদি কোনো বিক্রিয়ায় কোনো মৌলের জারণ সংখ্যা তার নিম্নতম জারণ সংখ্যা বা কম জারণ সংখ্যার মান বা যোজনী প্রকাশ করে তখন তাকে আমরা বলি আস, যখন উচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে তখন তাকে বলা হয় ইক। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো। আয়রন যখন আস অবস্থায় থাকবে তখন এর যোজনী 2, আয়রন যখন ইক অবস্থায় থাকবে তখন তার যোজনী 3। অনুরূপভাবে তোমরা লক্ষ্য করো আরো দুইটি যৌগ আমরা ব্যবহার করেছি, এই যৌগটার নাম স্টেনাস ক্লোরাইড আর এই যৌগটার নাম স্টেনিক ক্লোরাইড।
তাহলে স্ট্যানাস ক্লোরাইডে টিনের জারণ সংখ্যা বা যোজনী বলতে পারি আস অবস্থায় 2 আর টিনের যোজনী ইক অবস্থায় 4। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা লিখে রাখো যে কোনো মৌলের যোজনী যখন কম দেখাবে তখন তাকে আমরা আস অবস্থায় দেখাবো, যখন কোনো মৌলের যোজনী ইক অবস্থায় থাকবে তখন তাকে আমরা 3 যোজনী বা উচ্চতর যোজনী দিয়ে সেটাকে প্রকাশ করব। তাহলে 2 নম্বর বিক্রিয়াটা আমি আবার বলছি, বিক্রিয়ার যৌগগুলির নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড স্ট্যানাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড এবং স্ট্যানিক ক্লোরাইড তৈরি করেছে। এই বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে, এটা আমরা একটু দেখাবো। তো শিক্ষার্থীরা একটু আগে বলেছিলাম যে মৌলটির জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না সেই মৌলটি বা আয়নটি রেডক্স বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ধরনের আয়নকে আমরা বলি দর্শক আয়ন। কারণ বাস্তবে আমরা দেখি দর্শকরা যখন তোমরা দেখো গ্যালারিতে খেলা দেখছে, তারা কিন্তু খেলায় অংশগ্রহণ করে না, কিন্তু উপস্থিত আছে, উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে অনেকটা অনুপ্রেরণা উৎসাহ দেখাচ্ছে। ব্যাপারটা এরকমই যে সে হচ্ছে দর্শক, সে বিক্রিয়ার সাথে কোনো কাজ করবে না, সে শুধু উপস্থিত থেকে একটা যৌগ তৈরি করতে সাহায্য করতেছে। কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ায় এখানে কোনো অবস্থাতে বিক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ নাই। কেন নাই? এর কারণ হচ্ছে দর্শক আয়নগুলির জারণ সংখ্যা সব জায়গাতেই একই থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। তো যখন কোনো বিক্রিয়ায় এভাবে কোনো রাসায়নিক মৌল বিক্রিয়ায় অংশগ্রহণের সময় তাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাদেরকে আমরা দর্শক আয়ন বলবো, এবং তারা বিক্রিয়ায় শেষে গিয়ে আমরা তাদেরকে যুক্ত করব, কিন্তু প্রথমে জারণ এবং বিজারণে তারা অংশগ্রহণ করবে না। তাহলে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি এটার পুরোটা উত্তর লিখে দিচ্ছি। তো এর আগে আমরা একটু জারণ আর বিজারণটা চিহ্নিত করি। তো একটু আগে বলেছিলাম আস এবং ইকের কথা। তো তোমরা লক্ষ্য করো এখানে টিনের জারণ সংখ্যা +2 বা 2+, আর এখানে 4+, আর এখানে ফেরিক অবস্থায় আছে, তা মানে উচ্চতর যোজনী প্রদর্শন করেছে, আয়রনের যোজনী 3, আর এখানে ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী 2। তাহলে লক্ষ্য করো জারণ সংখ্যা যখন হ্রাস পায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি বিজারণ। তাহলে আমরা একটু লিখে রাখি, এখানে হচ্ছে বিজারণ। হ্রাস পেয়েছে আমরা কিভাবে বুঝলাম? বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা 3 ছিল, উৎপাদে 2 হয়েছে, তো 3 থেকে 2 হয়ে যাওয়া মানে কমে যাওয়া। সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া বা বিজারণ প্রক্রিয়া। একইভাবে টিনের জারণ সংখ্যা 2+ থেকে 4+ হয়েছে, তাহলে এ থেকে আমরা বুঝছি এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যখন কোনো বিক্রিয়ায় কোনো মৌল বা আয়নের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এখানে ক্লোরিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি লিখে দিচ্ছি এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1। অর্থাৎ কোনো বিক্রিয়ায় কোনো মৌলের বা আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন না হলে সেই আয়নটাকে আমরা বলি দর্শক আয়ন। সেই জন্য এখানে ক্লোরাইড আয়নটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তাহলে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি এই বিক্রিয়াটাকে রেডক্স বিক্রিয়ায় দুটি অংশে ভাগ করে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো, এবং একসাথে যোগ করে আমরা রেডক্স বিক্রিয়াটাকে বের করব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি এই জিনিসটাকে আরেকটু ছোট করে দেখাচ্ছি। তো দর্শক আয়নটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে এটা হবে ফেরিক আয়ন প্লাস স্ট্যানাস আয়ন তৈরি করবে ফেরাস আয়ন প্লাস স্টেনিক আয়ন। এবার আমরা জারণ বিজারণটা দেখাবো, দেখানোর পরে শেষে গিয়ে আমরা ক্লোরিনটাকে অ্যাড করে দিব। তাহলে একটু লক্ষ্য করো, আমরা বিক্রিয়াটা একটু দেখাই দুটি অর্ধ বিক্রিয়ার সাহায্যে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা আগে লিখি, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমরা কিভাবে চিনবো? যে অর্ধ বিক্রিয়ায় কোন একটি পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয় তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোথায় তোমরা একটু লক্ষ্য করো, স্ট্যানাস আয়নে অর্থাৎ টিনের জারণ সংখ্যা 2+, আর স্টেনিকে টিনের জারণ সংখ্যা 4+। তাহলে এই আয়নটিতে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, অর্থাৎ 2 থেকে 4 হয়েছে। মনে রাখবে কোনো বিক্রিয়ায় কোনো মৌল বা আয়নের জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো
জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে টিন 2 প্লাস দুটি ইলেকট্রন দান করে টিন 4 প্লাসে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে দেখালাম এই বিক্রিয়াটিকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। অন্যদিকে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে কি হয়েছে, ফেরিকটা ফেরাস হয়েছে, অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা 3 থেকে হ্রাস পেয়ে 2 হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে। জারণ সংখ্যা কমে গেলে ইলেকট্রন গ্রহণ, কয়টা গ্রহণ করেছে, একটা, সেই জন্য একটা ইলেকট্রন যোগ করে আমরা 3 থেকে 2 ফেরাস আয়নটাকে দেখালাম। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, এবার যে দুটা বিক্রিয়াকে আমরা একত্রিত করব বা যোগ করব, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা লিখি রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। তো কি হবে যোগ করলে, স্টেনাস আয়ন যোগ ফেরিক আয়ন, তারপরে উৎপাদে আমরা লিখব স্টেনিক আয়ন প্লাস ফেরিক আয়ন। কিন্তু একটু লক্ষ্য করো তোমরা, এখানে আমাদের একটা কাজ করতে হবে, কোনো একটি বিক্রিয়ায় ইলেকট্রনের সংখ্যা অবশ্যই সমতা করতে হবে, কারণ ইলেকট্রন যদি সমতা না করি তাহলে ইলেকট্রন থাকলে ওই বিক্রিয়া নিরপেক্ষ যৌগগুলা কখনোই তৈরি হবে না। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, জারণ অর্ধ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন দান করেছে, কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়ায় 1টি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই 2টি অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রনের সংখ্যা সমতা আনতে হবে, অর্থাৎ সমান করতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, জারণ অর্ধ বিক্রিয়াতে 2টি ইলেকট্রন দান করেছে, আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় 1টি ইলেকট্রন গ্রহণ করেছে। সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়াকে 2 দ্বারা গুণ করে আমরা জারণ অর্ধ বিক্রিয়ার সাথে যোগ করব। তাহলে 2টা ফেরিক আয়ন হবে, আর এখানে 2টা ইলেকট্রন হবে, আর 2টা ফেরাস আয়ন হবে। এবার দেখো 2টা ইলেকট্রন ক্যান্সেল হলে নিউট্রাল যৌগ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে হবে 2, এখানেও হবে 2। এবার আমরা কি করব, ক্লোরাইড আয়নগুলি সরবরাহ করব, যেটা আমাদের বিক্রিয়ায় ছিল ফেরিক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, এইগুলা ছিল। ওই ক্লোরিন গুলাকে আমরা এখন যুক্ত করব, বা আমরা লিখব SnCl2 প্লাস ফেরিক ক্লোরাইড 2টা, এখন আমরা লিখব SnCl4 প্লাস 2টা ফেরাস সালফেট। তাহলে এই বিক্রিয়াটি এখন আমাদের সম্পূর্ণ বিক্রিয়া হয়ে গেল, এবং আমরা এইভাবেই রেডক্স বিক্রিয়াটাকে দেখাবো। তো মনে রাখবে, দর্শক আয়ন যদি থাকে তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় দর্শক আয়নকে দেখাবো না। আমাদের রেডক্স বিক্রিয়াটা লেখার পরে ওই আয়নগুলির সাথে দর্শক আয়নগুলা যোগ করে আমরা পূর্ণ বিক্রিয়াটাকে দেখাবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এইবার আমরা চলে যাই যে কথাটা একটু আগে বলেছিলাম, জারণ সংখ্যা। জারণ সংখ্যা কি, কোন একটা যৌগের মধ্যে অজানা কোনো একটি মৌলের জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। জারণ সংখ্যা, তো শিক্ষার্থীরা আমি একটু জারণ সংখ্যা কাকে বলে এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখো। ইলেকট্রন দান বা গ্রহণ করার ফলে সংশ্লিষ্ট পরমাণুটিতে চার্জের যে সংখ্যা সৃষ্টি হয় তাকে জারণ সংখ্যা বলে। উদাহরণস্বরূপ সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2,
ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2 ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, জারণ সংখ্যা কাকে বলে? ইলেকট্রন দান বা গ্রহণ করার ফলে সংশ্লিষ্ট পরমাণুটিতে, বা আমরা মৌলটিতেও লিখতে পারতাম, তো সংশ্লিষ্ট পরমাণুটিতে চার্জের যে সংখ্যা সৃষ্টি হয় তাকে জারণ সংখ্যা বলে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখি সোডিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে প্লাসটা অবশ্যই দিতে হবে। তো মনে রাখবে, জারণ সংখ্যার সাথে যোজনীর মূল পার্থক্যই হচ্ছে জারণ সংখ্যায় প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, কিন্তু যোজনীতে প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এর কারণ কি? আমরা স্বাভাবিকভাবেই জানি যে সোডিয়ামের যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন থাকে, তো এই অষ্টক পূর্ণ করার জন্য সে একটি ইলেকট্রন দান করে। আর যখন কোনো একটি পরমাণু বা মৌল ইলেকট্রন দান করে তখন তার মধ্যে ধনাত্মক চার্জ তৈরি হয়, সেই জন্য আমরা +1 লিখেছি সোডিয়ামের জারণ সংখ্যা। অনুরূপভাবে অক্সিজেনের জারণ সংখ্যা একই, -2, কারণ অষ্টকের জন্য তার 2টি ইলেকট্রন প্রয়োজন, সেই জন্য সে 2টি ইলেকট্রন গ্রহণ করে, আর অক্সিজেনের জারণ সংখ্যা তখন হয় -2। একইভাবে ম্যাগনেসিয়ামে +2। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সংজ্ঞাটা লিখে রেখেছো এবং উদাহরণটাও দেখেছো। এবার আমরা কোনো একটা যৌগের মধ্যে অজানা কোনো একটি মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব সে বিষয়টা দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আমি একটা যৌগ লিখছি H2SO4। এই যৌগটার নাম সালফিউরিক অ্যাসিড, আমাদের পরিচিত একটা যৌগ যার সংকেত সালফিউরিক অ্যাসিডের। এই যৌগে আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব। আর মনে রাখতে হবে কোন মৌলটির জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে, সেটা হচ্ছে যে মৌলটির জারণ সংখ্যা পরিবর্তনশীল হয় অথবা যে মৌলটির একাধিক যোজনী থাকে সেই মৌলটির জারণ সংখ্যাই চাওয়া হয়। তাহলে আমরা জানি সালফারের জারণ সংখ্যা অনেক রকমের হতে পারে, আর যোজনী আমরা জানি সালফারের 2 হয়, 4 হয়, 6 হয়। অর্থাৎ যে সকল মৌলের একাধিক যোজনী থাকে সেই মৌলগুলার জারণ সংখ্যাই তোমাকে বের করতে হবে। তাহলে এটা আমি একটা করে দেই সমাধান, একেবারে তোমরা এইভাবে করবে সমাধান। এখানে সালফারের জারণ সংখ্যা আমাকে বের করতে বলা হলো, তাহলে অন্য মৌলগুলা কি? হাইড্রোজেন আর অক্সিজেন। আমরা লিখবো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। আর যে মৌলটির জারণ সংখ্যা আমরা বের করব সেটাকে X ধরবো। ধরি সালফারের জারণ সংখ্যা X। এখন আমরা লিখবো, আমরা জানি এই কথাটা লিখবে, আমরা জানি কোন যৌগ সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে জারণ সংখ্যার যোগফল 0 হয়। সুতরাং আমরা লিখব হাইড্রোজেন কিন্তু 2টা আছে, লক্ষ্য করো। তাহলে একটার জন্য +1, দুইটার জন্য 1 × 2 প্লাস X এরটা বের করব, অর্থাৎ সালফারেরটা, এটাকে X ধরছি, প্লাস একটা অক্সিজেনের -2, চারটার হচ্ছে 2 × 4, আর জারণ সংখ্যার যোগফল 0 হয়। বা 2 + X - 8 = 0, বা আমরা লিখতে পারি x - 6 = 0, বা x = লিখতে পারি +6। সুতরাং সালফার +6। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা সালফিউরিক অ্যাসিড যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে পেরেছি। আর এই জারণ সংখ্যাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করেও রাখবে। তোমাদের বইয়ের একটা পেজে তোমরা দেখবে জারণ সংখ্যার মানগুলি দেওয়া আছে, সেগুলি মুখস্থ রাখবে, তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবে, অর্থাৎ এটা বের করা সহজ হবে। তো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, তোমরা করবে কয়েকটি যৌগের মধ্যে বিদ্যমান মৌলের জারণ সংখ্যা, এগুলো বাসায় করবে। বাড়ির কাজ আমরা জারণ সংখ্যা নির্ণয়।
জারণ সংখ্যা নির্ণয় করবে। কোনটা কোনটা করবে আমি দেখেছি। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, আমি দাগ দিয়ে দিচ্ছি কোন মৌলটার জারণ সংখ্যা বের করবে। ম্যাঙ্গানিজের HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা বের করবে। এই যৌগটির নাম পারক্লোরিক অ্যাসিড। তারপরে বের করবে পটাশিয়াম ডাই ক্রোমেট, ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবে। তারপরে তোমরা বের করবে Na2S2O3 সালফারের জারণ সংখ্যা বের করবে। তো এই চারটা যৌগের মধ্যে দাগ দেওয়া যে মৌলগুলি আছে সেই মৌলগুলির জারণ সংখ্যা তোমরা বের করবে। এটা হচ্ছে 1। নাম্বার 2, তোমরা নন রেডক্স বিক্রিয়াটা পড়বে। নন রেডক্স বিক্রিয়াটা আমরা দিয়েছিলাম আজকের আলোচনার মধ্যে। তো নন রেডক্স বিক্রিয়াটা হচ্ছে রেডক্স বিক্রিয়া ঠিক উল্টা, যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। তাহলে এই দুইটা প্রশ্ন তোমরা বাসায় অবশ্যই করবে। তাহলে আমি আবার বলছি, বাড়ির কাজ তোমাদের 1 নম্বর জারণ সংখ্যা নির্ণয় করবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা, পটাশিয়াম ডাই ক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা। দ্বিতীয় কোশ্চেন দিয়েছি নন রেডক্স বিক্রিয়া বলতে কি বুঝো, এবং উদাহরণ হিসেবে এই বিক্রিয়াটা নিয়ে এর ব্যাখ্যা করবে। সিলভার নাইট্রেট তৈরি হবে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এটি একটা নন রেডক্স বিক্রিয়া, এটা প্রমাণ করো। এই বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া প্রমাণ করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলি দেখবে। পরবর্তী ক্লাসে আমরা আরো জারণ সংখ্যা আয়নগুলোর ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। আশা করি তোমরা বাসায় পড়াশোনা করবে এবং এই বিষয়গুলি ভালো করে পড়বে। তো এতটুকুই আজকে আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ।